Many congratulations, Neetu and young Neetu, both of you, for being the most iconic women of this year. This is Neetu Thakur from Durgapur, West Bengal. যখন এখান থেকে আমি কলকাতায় যাই, আমার যখন ম্যারিড হলো, তখন আমি রিলায়েন্সে কিন্তু একটা ছোটখাটো জব করতাম। মানে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমাকে একটা কিছু করতে হবে। এই মুহূর্তে কিন্তু উনি অ্যাডামাস ইউনিভার্সিটির কাউন্সিলিং অফিসার পদে রয়েছেন। আমার ঠিক এমএটা করছিলাম, এমএ করতে করতে তারপরে আমার একটা সুযোগ আসলো অ্যাডামাস ইউনিভার্সিটিতে। আজকে বই লিখেছি, আমার অনেকগুলো বই রয়েছে। সোনু সুদ স্যার আমাকে নিজের হাত দিয়ে অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছিলেন। পরিচয় কি, নারীর পরিচয় বলতে আমি নারী নিয়ে লিখতে চাইছি। আমি তো মনে করব যে রিলস বলুন আর ফেসবুক বলুন আর যাই বলুন, এগুলো ইউজ করো, বাট এগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না, খুব কম হয়তো অনেকে আগাতে পারছে। কিন্তু একটা যে নোংরামির পর্যায়ে থাকে, এক একজন এমন রকম রিলস বানাচ্ছে যেগুলো দেখার জন্য, সেগুলো না করে যদি কিছু করতে চাও বাস্তব জীবনটাকে নিয়ে বাঁচো আর নিজেকে তৈরি করার চেষ্টা করো। আমরা লাইভ নিউজ বিগত দিনগুলিতে সব সময়ের জন্য আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি, যে সমস্ত কীর্তিমানরা রয়েছে আমাদের ইসলামপুর শহর বা ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকার, আমরা সব সময় কিন্তু তাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং তাদের বিষয়ে বিস্তারিত জানানোরও আমরা সেই চেষ্টা করেছি। আজকেও ঠিক এই রকমই একজন মহিলা, যিনি আমাদের এই ইসলামপুরেরই বাসিন্দা, বলা চলে ইসলামপুরের ভারত বাংলা সীমান্ত লাগোয়া এক প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে তিনি আজকে সাফল্যের একেবারে শীর্ষে, একেবারে চূড়ায় তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। কে সেই মহিলা এবং তার কি কীর্তিমান রয়েছে, সে তার জীবনে এই পর্যন্ত তার ঠিক জীবনযাত্রাটা কিরকম ছিল, আমরা সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব। তার আগেই এখানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই যে নিতু ঠাকুর, আপনাকে লাইভ নিউজে স্বাগত। বিষয়টা হচ্ছে যে আমরা যে বিষয়টাকে নিয়ে আজকে ওনার সাথে কথা বলবো, যে ওনাকে হয়তো ইসলামপুরে অনেকেই চেনেন, কেন কি ইসলামপুরের একজন বলা চলে একটা খুব ভালো এবং সম্মানীয় পরিবার থেকে উনি আসেন এবং এই যে গ্রামের, এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এক সময় উনি যে সময় ছোটবেলায় পড়াশোনা করেছেন, সে সময় হয়তো সেখানে বিদ্যুতের আলো পৌঁছয়নি, ইন্টারনেট তো দূরস্থ। তো এবং সেইখান থেকে উঠে আজকে এত বড় সাফল্য। ঠিক আমরা একটু প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার ছেলেবেলাটা, একদম মানে যে প্রাথমিক স্তর থেকে আপনার যে পড়াশোনাটা, সেটা কিভাবে করেছেন, কোথায় করেছেন, সেটা একটু। আমরা হচ্ছে নেতাজি পল্লীতে থাকতাম। হ্যাঁ, নেতাজি পল্লীতে থাকতাম। আর হচ্ছে আমি রাজা রমন চিলড্রেন্স একাডেমিতে 4 পর্যন্ত পড়েছি। তারপর আমি ইসলামপুর গার্লস হাই স্কুলে 12 পর্যন্ত করার পর আমি ইসলামপুর কলেজে ফিলোসফি অনার্স নিয়ে পড়াশোনা করেছি। তারপরে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএ করেছি। তারপরে আমি সায়েন্স জার্নালিস্ট হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইসমার আন্ডারে আমি করেছি। এইভাবে আমি পরপর করেছি। হ্যাঁ, এটা আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু উনি অ্যাডামাস ইউনিভার্সিটির কাউন্সিলিং অফিসার পদে রয়েছেন। তো এত বড় একটা সাফল্য ইসলামপুরের একজন মহিলার, আমরা সে বিষয়ে একটুখানি কথা বলতে চাইবো, যে এই মুহূর্তে আপনি যেখানে আপনার কর্মজীবন রয়েছে। আমি যখন ফার্স্ট আমি কিন্তু যখন এখান থেকে আমি কলকাতায় যাই, আমার যখন ম্যারিড হলো, তখন আমি রিলায়েন্সে কিন্তু একটা ছোটখাটো জব করতাম। মানে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমাকে একটা কিছু করতে হবে, বসে থাকলে চলবে না। তো তখন আমি করতাম রিলায়েন্সে হচ্ছে টেলিকলারের কাজ। তো সেখান থেকে আমার ঠিক এমএটা করছিলাম, এমএ করতে করতে তারপরে আমার একটা সুযোগ আসলো অ্যাডামাস ইউনিভার্সিটিতে। অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমি করতাম হচ্ছে আপনার অ্যাডমিশন ডিপার্টমেন্ট, বিটেক, এমটেক, এমবিএ, বিবিএ, তারপরে পিএইচডি, যে কোনো পদে কেউ যদি ভর্তি হতে চায় বা সেই নিয়ে আমি কাউন্সিলিং করি এবং তাদের রেজাল্টগুলো দেখি, সেই ভিত্তিতে তাকে আমি সাজেশন দিই, তুমি এটা পড়ো বা এটা করো। তারপরে সেখান থেকেই আমার কিন্তু লেখালেখির একটা ইচ্ছা ছিল।
তো সেটার জন্য আমি তো ঠিক একটা বুঝে উঠতে পারছিলাম না আমি কি করে লিখবো। তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি ইসনার আন্ডারে পড়াশোনা করি, সেটাও আমি প্রচন্ড কষ্ট করেই করেছি, কারণ সেটা ক্লাস করতাম আমি সন্ধ্যা 5টা থেকে নিয়ে রাত হয়তো 11টা, আবার আমি ব্যাক করতাম দুর্গাপুর। সেটা আমি করতাম কলকাতা, আবার আমাকে ব্যাক করে দুর্গাপুর যেতে হতো, হয়তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 1টা 2টো বাজতো। আবার নেক্সট দিন হয়তো আমাকে সকালে বেরোতে হতো। তারপর আমার মেয়ে ছিল ছোট, তাকে আবার টেক কেয়ার করা, ওকে স্কুল পাঠানো, সবকিছু করেই আমাকে বেরোতে হতো। তো সেখানে আমি যখন পড়ছিলাম, আমাদের স্যাররা ছিলেন অমিত কৃষ্ণ দে স্যার, আশিস স্যার, আরো অনেক স্যাররা রয়েছে যারা বেঙ্কটের স্যার, তারা আমাদের অনেকভাবে সাহায্য করেছে। তো সেখান থেকে আমার লেখার এটা আমি বুঝতে পারলাম, যার ফলে আজকে বই লিখেছি। আমার অনেকগুলো বই রয়েছে। আমার হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট মিস্ট্রি বলে, তারপরে হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস, আরো অনেক কিছু রয়েছে। তার মধ্যে রিসেন্ট আমার একটা বই বের হবে, নারীর পরিচয় কি, যেটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বের হবে। আর আমি হচ্ছে রাজস্থান থেকে আমি হচ্ছে পেয়েছি, অথারের একটা পেয়েছি। আর তারপর আমি কলকাতা স্টার টিভি থেকে আমি, আমার সব থেকে বেশি গর্বের ব্যাপার হচ্ছে আমি সেটা একা ছিলাম না, আমার সাথে হিউজ সেলিব্রিটি ছিল। জিৎ গাঙ্গুলি স্যার থেকে শুরু করে বড় বড় যারা পদে রয়েছেন, ঋতুপর্ণা ম্যাম, তারপরে আপনার হচ্ছে জিৎ স্যার, আরো অনেকে ছিলেন। তাদের মধ্যে আমি নমিনেটেড ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলছি, আমি নমিনেটেড ছিলাম। তখন আমাকে হচ্ছে সোনু সুদ স্যার আমাকে নিজের হাত দিয়ে অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছিলেন। আর সোনু সুদ স্যারের নিজে থেকে, মানে আমি ওনাকে বলেছিলাম আপনার বায়োগ্রাফি লেখার জন্য আমি খুব ইন্টারেস্ট, তো উনি আমাকে ওনার ফোন নাম্বার দিয়েছে ওনার। তো আমি হয়তো আগে থেকে বলছি না, আমি রিসেন্ট ওনার বায়োগ্রাফিটাও লিখবো। আর আমার কিছু মিস্টেক হয়েছিল, জিৎ স্যারও আমাকে ফোন নাম্বার দিয়েছিলেন, বাট যে কারণে হোক নাম্বারটা আমার কাছে ছিল না। আমি রিসেন্ট আবার সোনু সুদ স্যারের সাথে মানে আবার দেখা হবে। মে মাসে আমি দিল্লিতে আবার একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে পাবো। তামান্না ভাটিয়া থাকবে, তার সাথে মাধুরী দীক্ষিত, আরো হিউজ সেলিব্রিটি থাকবে। আমি সেটা মে মাসে যাব, দিল্লিতে যাচ্ছি সেটা। এবার বিষয়টা একটা জায়গায় যে আমরা আর একটুখানি জানতে চাইবো যে একেবারে আপনার যেহেতু একেবারে গ্রামের বাড়ি মাটিকুন্ডা থেকে একটু ভেতরে, তো মানে আপনার ছেলেবেলাটা ঠিক কিভাবে কেটেছে ওই জায়গাটায় একটুখানি ছোট্ট করে, আমরা ওখানে মানে বা থাকতাম না। ওখানকার পরিবেশটা কি না, রকম ছিল? ওখানে আমরা থাকতামই না, আমরা ওখানে যেতামই না। আমরা অ্যাকচুয়ালি নেতাজি পল্লীতেই আমরা থাকতাম, এখানেই আমাদের মানুষ হয়েছি। আমরা কালী পুজোর সময় শুধু হয়তো আমরা গ্রামের বাড়ি যেতাম, কালী পুজোর সময় কালী পুজোর দিনটা 2টো দিন থাকতাম, আবার আমরা ব্যাক করে যেতাম। আমরা কিন্তু ওখানে থাকিনি। এখন আমার দাদা রিসেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্টে, দাদা আমার চলে গেলে, তো সেই পরিপ্রেক্ষিতে অনেক কিছু খরচ হয়ে গেছে। তারপর বাবার স্ট্রোক হলো, বাবা আস্তে আস্তে ওদিকে, যেহেতু নিজেদের আত্মীয় স্বজন সবাই রয়েছে, তো ওখানে চলে গেল। কিন্তু আমি মেন মানুষটা হচ্ছে ইসলামপুরেই থেকে, আমাদের এখানে বাড়ি ছিল। এখানে তো গার্লস স্কুলেই আপনি হ্যাঁ পড়াশোনা? হ্যাঁ, গার্লস স্কুলে পড়াশোনা করেছি, এখানেই টিউশনি, এখানেই রাজা রামমোহন ছিল। রাজা রামমোহনেও যখন আমি ভর্তি হয়েছিলাম তখন আমার এজ হয়নি। আমার দাদা স্কুল যেত, আমাকেও স্কুল যাওয়ার ইচ্ছা ছিল, সেখানেও এপিডেপিড করে বয়স আমার 1 বছর বাড়িয়ে আমাকে ভর্তি করা হয়েছে। এইভাবে মানে এটা পড়তে হবে, আমি পড়বো, মানে একটা আমার এরকম একটা ইচ্ছা ছিল আমার। হচ্ছে নিতু দিয়ে একটা কথা বলবো যে মানে এই যে মনে করেন যে আপনি আপনার যে এই যে এতটা জার্নি, যেটা আপনি খুব সহজে বললেন বা হুম। অনেকটাই মনে করেন যে অনেক মানে সম্মানে আপনি সম্মানিত হয়েছেন, এবং একটা কথা বলছিলেন যে একটু আগে যে একটা বই রিসেন্ট আপনার হয়তো এখানটায় মানে প্রকাশিত হতে চলেছে, তো সেই বইটার ব্যাপারে একটু যদি হ্যাঁ, ছোট্ট করে যদি একটু আমাদের আমি দর্শকদেরকে আমার জানান। হচ্ছে বইটা হচ্ছে নারীর পরিচয় কি। নারীর পরিচয় বলতে আমি নারী নিয়ে লিখতে চাইছি, যে এখনো অনেক জায়গায় আছে যে নারীরা নিজেদের সীমাবদ্ধ করে রেখেছে, নিজেদের জীবনে কিছু করতে চাইলে করতে পারছে না। আর আমি মনে করি, আরেকটা কথা আমি বলতে পারি আমার জীবনের উপলব্ধি থেকে, যদি নিজে থেকে কিছু তুমি করতে চাও, তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। নিজের কিন্তু ইচ্ছাটা অনেক বড় জিনিস, ইচ্ছা না থাকলে সেটা করা যাবে না। তো আমার ওই বুকটা হচ্ছে একটা নারীর জীবনী নিয়ে লেখা, সেটা রিসেন্ট বের হবে আমার। এর পাশাপাশি আরো একটা বিষয় বলবো যে মনে করেন যে আজকের দিনে যেভাবে বেশিরভাগ দেখা যাচ্ছে যে মহিলারা মোবাইলে রিলস ভিডিও বিভিন্ন রকমের মধ্যে একটা আসক্ত হয়ে পড়ছে,
এবং সেই সমস্ত জায়গা থেকে অনেক, এবং এইগুলো বাদ দিয়েও অনেক মহিলারা আছে, তারা অনেক রকমের একটা মানে ব্যাকওয়ার্ড ক্লাসে গিয়ে ব্যাকওয়ার্ড জায়গাতে যাচ্ছে এবং আস্তে আস্তে সেটা থেকে ডিপ্রেশনে গিয়ে শেষমেশ তাদের পরিণতি একটা সুইসাইড, একটা মানে খুব খারাপ পরিণতির দিকে যাচ্ছে। সেই সমস্ত মহিলাদেরকে জন্য আপনি মানে কি বলবেন, আপনার যে অভিজ্ঞতাটা রয়েছে? আমি তো মনে করব যে রিলস বলুন আর ফেসবুক বলুন আর যাই বলুন, এগুলো ইউজ করো, বাট এগুলো এগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না, খুব কম হয়তো অনেকে আগাতে পারছে। হ্যাঁ, অনেকে এখন রিলস করছে, ঠিক আছে রিলস করো, কিন্তু একটা যে নোংরামির পর্যায়ে থাকে, এক একজন এমন রকম রিলস বানাচ্ছে যেগুলো দেখার জন্য, সেগুলো না করে যদি কিছু করতে চাও বাস্তব জীবনটাকে নিয়ে বাঁচো আর নিজেকে তৈরি করার চেষ্টা করো, নিজেকে ডেভেলপ করো, নিজেকে যতটা ডেভেলপ করতে পারবে তুমি জীবনে ততটা আগাতে পারবে। এছাড়াও মানুষকে চলতে গেলেও নিজেকে ডেভেলপ করাটা খুবই দরকার। এটা তো গেল একটা দিক। আর একটা অন্য বিষয়ে আমি একটু বলছিলাম যে আজকে যারা মনে করেন যে মানে এই পড়াশুনো করছে বা এই স্টেজে, সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে তাদের যারা মনে করেন যে আমাদের ইসলামপুরেরই যারা ছোট ছোট কচিকাচারা, শুধু মেয়েরা নয়, যারা যুবকরাও ছেলেরাও আছে, তারা যারা পড়াশোনা করছে, তাদের জন্য আপনার মানে আপনি কি বলবেন, মানে তারা কিভাবে কি করলে পরে জীবনে আরো তারা অগ্রগতির দিকে এগিয়ে যাবে? এবং মানে একেবারে মনে করেন গ্রামাঞ্চল বা কোনো কিছুর যে চাহিদা, যেটা ইসলামপুরে আপনি যখন পড়াশোনা করছেন তখনও মনে হয় এখানে অনেক কিছুর অভাব ছিল, এখন হয়তো অনেক কিছু হয়েছে, ইন্টারনেট পরিষেবা বা রাস্তাঘাট সে সময় ছিলই না, বিদ্যুতেরও অনেক সমস্যা ছিল, কিন্তু এখন সমস্ত কিছু হয়েছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু মানে আজকে যখন সমস্ত কিছুর মানে আমাদের কাছে পরিষেবা রয়েছে, সেই জায়গাটায় এই যে যারা কচিকাচারা, যারা অনেকে দেখা যায় যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, নিজের মানে যুব সমাজটা বলতে গেলে একেবারেই মানে প্রায় মানে 80% ধ্বংসের দিকে। এই জায়গাটা থেকে আপনি তাদেরকে কি বলতে আমি চাইবেন? এটাই বলবো যে তোমরা যদি মানে প্রথমে নিজের তো জীবনটার দিকে তাকাও। আর এছাড়া ইন্টারনেট হওয়াতে কিন্তু আমাদের কিন্তু ইন্টারনেট ছিল না, এখন যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বা যা হোক আমাদের বই খুঁজতে হতো বা আমাদের বিভিন্ন রকম বই নিয়ে সেটা খুঁজে বের করতে হতো, কিন্তু এখন গুগলে কিন্তু তোমরা মানে অনায়াসে খুব সহজভাবে সেগুলো পেয়ে যাবে। তো সেটাকে ভালোভাবে কাজে লাগাও। আর এই যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এছাড়া আমি অনেক কাউকে দেখি এই মদ খাওয়া, সিগারেট খাওয়া, এইগুলো করে তোমরা কিন্তু তোমাদের নিজের স্বাস্থ্যটাই খারাপ করছো। সেটার দিকে যত্ন নাও আর নিজের ভবিষ্যতের দিকে তাকাও। যদি কিছু করতে হয় নিজেকে এখন থেকেই ছোট থেকেই তৈরি করতে হবে, কারণ হট করে গিয়ে হ্যাঁ, তবে ছোটবেলাটা আমিও যে খুব একটা করব করব করে ভেবেছিলাম তাও না, তবে আমার একটা স্টেজে গিয়ে মনে হয়েছে যে আমাকে কিছু একটা করতে হবে। মানে আপনি হ্যাঁ, যেটা বলতে চাইছেন যে নিজের লক্ষ্য স্থির স্থির লক্ষ্য করতে রাখতে হবে, হবে, হ্যাঁ। এবং ঝামেলা আসবে, বাদ অনেক দিয়ে কিছু আসবে। আমি বলবো যে যেহেতু আপনি অনেকটাই আপনার জীবনের ব্যাপারে জানালেন, এবং আগামীতেও আপনার যেটা মানে যে সম্মানে আপনি সম্মানিত হতে যাচ্ছেন সে সমস্ত বিষয় জানালেন, আমি ওভারঅল বলবো যে যেহেতু ইসলামপুরে আপনার জন্ম, সে কারণেই ইসলামপুরের প্রতি একটা টান আপনার অবশ্যই আছে, এবং ইসলামপুরে ভালো কিছু হলে আপনার ভালো লাগে, ইসলামপুরে খারাপ কিছু হলে পরে সেটাতেও আপনি দুঃখিত হন বা ব্যথিত হন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওভারঅল ইসলামপুরের জন্য একটা কি মানে মেসেজ আপনি এই মানে যারা শিক্ষিত সমাজ রয়েছে বা যারা অশিক্ষিত রয়েছে তাদেরকে শিক্ষিত করতে কি বলবেন? এটাই বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো, নিজের দিকে তাকাও, নিজের লক্ষ্যকে স্থির রাখো। কি করবে সেটা নিয়ে চিন্তা। আর এখন তো অনেক কিছু সুবিধা হয়েছে, এখনকার প্যারেন্টসরা অনেক রকম সাপোর্ট করে, যেটা আমাদের প্যারেন্টসরা খুব একটা সাপোর্ট করতো না, আমাদের বাইরে পড়তে যেতে দিত না, অনেক কিছু করতে দিত না। এখন তো সেই সাপোর্ট গুলো তোমরা পাচ্ছ, তো সেইগুলোর দিকে তাকাও। আমি মনে করি যদি নিজেকে তোমরা তৈরি করতে চাও, ফার্স্ট হচ্ছে নিজের লক্ষ্য স্থির রাখো, নিজের লক্ষ্যটা স্থির রাখতে হবে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে লাইভ নিউজে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো যেমনটাই কিন্তু আপনারা যেটা দেখলেন বা শুনলেন এতক্ষণ পর্যন্ত, নিতু ঠাকুর, আমরা তার সাথেই কথা বলছিলাম, আপনাদের এই ইসলামপুরের এই জায়গারই, এই শহরের একটি মেয়ে, এখান থেকে গিয়ে আজকে এত বড় একটা সাফল্যের চূড়ায় সে অবস্থান করছে,
নিশ্চয়ই খুবই সহজ ছিল না এই পথটা, যেটা সেখান থেকে গিয়ে এই পর্যন্ত এত দূরের একটা দুর্গম পথ অতিক্রম করে আজকে সে যে সফলতা পেয়েছে, সেই সফলতাই কিন্তু আপনাদের সামনে তিনি জানালেন। এবং আগামী দিনে যদি আপনারাও প্রত্যেককে এক একটা নিতু ঠাকুর হয়ে উঠতে চান, তাহলে ওনার কথাগুলোকে মাথায় রেখে এখন থেকেই, যেটা উনি শেষ কথা বললেন, যে লক্ষ্য স্থির করতে হবে, নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে, এবং সেই লক্ষ্যেই কিন্তু আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এরকমই বিভিন্ন ধরনের খবর পেতে জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে। আপাতত বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।